তোমার পরিবারের ছায়াও আমি আমার ছেলের উপর পড়তে দেব না। আমার কথাগুলো শুনে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ফারহান। এরপর আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসি। তারপর আমরা একটা বাস স্ট্যান্ডে বসে আছি। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়ার ফলে ভীষণ খিদে পেয়েছে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা ভাতের হোটেল, আপাতত ছেলেকে নিয়ে সেখানেই গেলাম। অনেকদিন পর পেট ভরে ভাত খেলাম, বিল পরিশোধ করে বেরিয়ে এলাম সেখান থেকে। এখন গন্তব্য রুহির বাসা। রুহি আমার ছোটবেলার ফ্রেন্ড, আপাতত সেখানে থাকবো কিছুদিন। ভাগ্য ভালো, পড়াশোনার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংটা আগেই শিখেছিলাম। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতাম, মাঝে মাঝে ভালো অঙ্কের টাকাও আয় করতাম, আর সেই টাকা দিয়ে নিজের আর ছেলের প্রয়োজন থাকলে সেগুলো খরচ করতাম। ফ্রিল্যান্সিং করার বিষয়টা রুহি ছাড়া আর কেউই জানতো না। অবশ্য রুহি না থাকলে আমার ফ্রিল্যান্সিংটাও শেখা হতো না। গাড়িটা এসে রুহিদের দোতলা বাড়ির সামনে এসে থামলো। ভাড়া মিটিয়ে সদর দরজায় গিয়ে কলিং বেল বাজালাম। একটু পর একজন মহিলা এসে দরজা খুললো। মহিলাটিকে আমি চিনি, জমেলা খালা, রুহিদের বাসায় কাজ করেন। আমাকে দেখে জমেলা খালা আন্টি মানে রুহির আম্মুকে ডাকতে থাকে। বড় ভাবি দেখেন কে আইছে, সারা আপামনি আইছে। এখানে সবাই আমাকে সাইরা না সারা বলে ডাকে। জমেলা খালা ডাকে ভেতর থেকে আন্টি আর রুহি বেরিয়ে আসে। কে এসেছে খালা, আর তুমি এভাবে চিৎকার করছো কেন? দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে রুহি হঠাৎ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। দোস্ত, তুই এতদিন পর, বিয়ের পর তো আমাকে ভুলেই গিয়েছিলি। জানিস আমরা তোকে কত মিস করেছি, তোকে দেখে কতটা খুশি হয়েছি, তোকে বলে বোঝাতে পারবো না। রুহি সত্যিই বলছে, বিয়ের পর ওদের সাথে কথা বলার সময় অব্দি আমি পাইনি। রুহি এবার আমাকে ছেড়ে দিয়ে শারিফকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আমি গিয়ে আন্টির সাথে কুশল বিনিময় করলাম। আন্টি জমেলা খালাকে রান্নাঘরে পাঠিয়ে দিয়ে আমাকে নিয়ে ভিতরে আসতে লাগলেন। আমাদের পিছু পিছু রুহি শারিদকে নিয়ে আসছে। নতুন জায়গায় নতুন মানুষ দেখে ফেল ফেল করে তাকিয়ে আছে শারিদ। আন্টি শারিদকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে দিল, আর সাথে অনেকগুলো চকলেটও দিলেন। আমাদের বসতে বলে তিনি রান্না করে যান জমেলা খালাকে সাহায্য করার জন্য। এদিকে রুহি আমাকে জেরা করেই যাচ্ছে। ওর ধারণা আমার সাথে এমন কিছু হয়েছে যার জন্য আমি চলে এসেছি। একে একে রুহিকে সব বলতে লাগলাম। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু মেয়েটা না জানা পর্যন্ত ছাড়ছেই না। রুহির মতো ফ্রেন্ড পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। যেখানে আমার নিজের পরিবার আমাকে বুঝলো না, সেখানে মেয়েটাকে কিছু না বললেও কিভাবে যেন বুঝে যায়। এসব শুনে রুহি রাগে ফুঁসছে। আমি কোন রকম ওকে বুঝিয়ে শান্ত করলাম। আপাতত এসব কিছু আন্টি আঙ্কেলকে বলতে মানাও করে দিলাম। সাথে বললাম ওদের বাসায় কিছুদিন থেকে নতুন বাসা খুঁজবো, তারপর সেখানে থাকবো। কিন্তু এতে রুহি দ্বিমত প্রকাশ করলো আর বলল, বাসা খুঁজতে হবে কেন? তুই আমাদের বাসায় থাকবি। আমরা কি তোর পর হয়ে গেছি যে আমাদের বাসায় থাকতে পারবি না? আমি বললাম, দেখ তোরা পর হয়ে গেছিস, বিষয়টা এমন না। আমি কারো উপর বোঝা বানাতে চাই। রুহি একটু গাল ফুলিয়ে বলল, এখন তোর নিজেকে আমাদের কাছে বোঝা মনে হয়? আমি বললাম, বিষয়টা অন্যভাবে নিচ্ছিস কেন? আর এখন তো আমি আর একা নই, এখন আমার একটা ছেলে আছে, ওর ভবিষ্যতের কথাও তো আমাকেই ভাবতে হবে, তাই না? এত সব কথার মাঝে আন্টি আর জমেলা খালা নাস্তা নিয়ে আসে। নাস্তার প্লেট আমার দিকে বাড়িয়ে দিকে শারিদকে কাছে নেয় আন্টি। তারপর বলে, এইবার কিন্তু সহজে ছাড়ছি না তোমাকে, আমাদের এখানে অনেকদিন থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে আন্টি, থাকবো। আন্টি আর জমেলা খালার সাথে গল্প করতে লাগলাম। কয়েক ঘন্টা আগে যে ঘটনা ঘটে গেছে সবকিছু যেন নিমিশেই ভুলে গেলাম। অন্যদিকে রুহি অভিমান করে বসে আছে, কথা বলছে না আমার সাথে। আমি কিছুই বললাম না, কারণ আমি জানি একটু পর ও নিজে সেই কথা বলবে। আর সেটাই হলো, রুহি আমার সাথে অভিমান করে থাকতে পারে না। রুহি রুমে গিয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিলাম। একটু পর আঙ্কেল মানে রুহির বাবা বাসায় আসেন। তার সাথে কিছুক্ষণ কথা বলে সকলে একসাথে ডিনার করে নিলাম। আন্টি আমার পছন্দের সব খাবার রান্না করেছে, তৃপ্তি করে খেলাম। আন্টির হাতে রান্না বরাবরই অনেক সুস্বাদু। এখানে সবার সাথে মিশে গেছে ছাড়িদ। এতদিনের যে ভালোবাসা নিজে পরিবারের কারো কাছ থেকে পাইনি, এখানে সে একদিনেই সেটা পাচ্ছে। ওই বাড়িতে সকল রান্না নিজের হাতে করলেও ছেলেটাকে কখনো ভালো মন্দ খাওয়াতে পারিনি। সবাই খাওয়া দাওয়া শেষ করে যেগুলো থাকতো সেগুলো আমাদের মা আর ছেলেকে খেতে হতো। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম, নিদ্রায় বিভোর আমি। হঠাৎ ঘুম ভেঙে যায়। রাত বিছানা থেকে বসলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 1:22 বাজে। প্রচন্ড পানি পিপাসাও পেয়েছে। সাইড টেবিলের উপর পানির বোতলটা রাখা। এগিয়ে গিয়ে বোতলটা হাতে নিলাম, কিন্তু সেখানে এক ফোঁটাও পানি ছিল না। বিছানায় সাজ্জিদকে জড়িয়ে শুয়ে আছে রুহি। ওদের এক পলক দেখে রুম থেকে বেরিয়ে গেলাম, সাথে বোতলটাও নিয়ে নিলাম কিচেন থেকে পানি আনবো বলে। ড্রয়িং রুমে হালকা ড্রিম লাইটের আলো চারদিকে স্পষ্ট বোঝা যাচ্ছে। ড্রয়িং রুম দিয়ে কিচেনে যাওয়ার সময় হঠাৎ কিচেনে জ্বলতে থাকা বাতিটা নিভে গেল। আটকে উঠলাম আমি। এত রাতে কিচেনে কে থাকতে পারে? ভয়ে ভয়ে কিচেনের দিকে এগোতে লাগলাম। কিচেনের কাছে আসতে আচমকা একটা ছায়া আমার সামনে এসে দাঁড়ায়। চিৎকার দিতে যাব, এই সময় একটা পুরুষালী হাত আমার মুখে চেপে ধরলো। ভয়ে আমার প্রাণ যায় যায় অবস্থা। আমি করে ছটপট করতে থাকি। ছাড়া পাওয়ার পর চটপট করতে লাগলাম। পুরুষটা আমার শব্দ করাতে বিরক্ত হলো বোধহয়। আমাকে ধমকে বলল, হে স্টুপিড, করা বন্ধ করো। এরপর সে তার পকেট থেকে একটা ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে আমার মুখে ধরলো। আচমকা চোখে আলো পড়ায় চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। এতে পুরুষটি আবার আমাকে ধমকে বলল,
চোখ খোলো ইডিয়েট। আমি এরপর তড়িৎ গতিতে চোখটা খুললাম, সামনে পুরুষটাকে দেখে 440 ভোল্টের একটা ঝটকা খেলাম। আমার সামনে আর কেউ নয়, রুহির একমাত্র ভাই রাদিল দাঁড়িয়ে আছে। ফ্ল্যাশ লাইটের আলোতে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কথা বলছো না কেন ইডিয়েট? আমি কেঁপে উঠলাম। আমি চোখ দিয়ে ইশারায় বোঝাতে লাগলাম আমার মুখ চেপে ধরা, হাতটা সরাতে। উনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, মূলত বোঝার চেষ্টা করছে আমি কি বোঝাতে চাইছি। আমার ইশারা বুঝতে পেরে আমার মুখ থেকে ওনার হাতটা সরিয়ে নেয়। এতক্ষণে যেন প্রাণটা ফিরে পেলাম। বড় বড় শ্বাস নিতে লাগলাম আমি। এত রাতে এখানে কি করছো? আমি কোন রকমে বললাম পানি খেতে এসেছি। রুহি পানি নিয়ে যায়নি রুমে। গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি, তাই পানি নিতে মনে ছিল না। নেক্সট টাইম থেকে রুমে এক্সট্রা পানির বোতল রাখবে, বুঝছো? জি ভাইয়া, বুঝেছি। আর হ্যাঁ, রাতের বেলায় ভূতের মতো এইভাবে ঘোরাফেরা করবে না। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেলেন উনি। আমি বোকার মতোই দাঁড়িয়ে রইলাম। মানে কি এটার? এভাবে চলে গেল। এতদিন পর তাদের বাসায় আসলাম, কেমন আছে জিজ্ঞাসা করলো না, উল্টো আমাকে জিজ্ঞাসা করার সময়টুকুও দিল না। তাদের বাসায় অতিথি হয়ে এসেছে, ন্যূনতম সম্মানটুকু দিল না আমাকে। আমাকে দেখে খুশি হয়নি নাকি? উনার এরকম আচরণে কিছুটা অপমান বোধ হলো, বিশেষ করে উনার শেষ কথাটা। অপমান বোধটাকে বেশিক্ষণ স্থায়ী করলাম না। উনি বরাবরই স্বল্পভাষী, সবসময় মুখটা হুতুম পেঁচার মতো করেই রাখেন। ফ্রিজ থেকে পানির বোতল বের করে ঢক ঢক করে কতটুকু পানি খেয়ে নিলাম। হাতে থাকা বোতলটাকে পানি ভরে ফ্রিজে রেখে আগে থেকে ভরে রাখা কতগুলো বোতল থেকে একটা বোতল নিয়ে রুমে চলে গেলাম। রুমের দরজা আটকে শুয়ে পড়লাম। কিছুতেই যেন চোখে ঘুম আসছে না। হঠাৎ মাথায় এলো রোহিত বলেছিল যে উনি জরুরি কাজে শহরের বাহিরে গেছেন, সপ্তাহখানিক পর ফিরবে। তাহলে এত তাড়াতাড়ি ফিরলো কিভাবে? উফ, এত তাড়াতাড়ি না ফিরলেও পারতো। এখন তো এই লোকটা সারাদিন আমাকে স্টুপিড ইডিয়েট বলে কান জ্বালাপোড়া করে দেবে। সাথে তো ধমকানি ফ্রি আছেই। সেই রাতে আর ঘুম আসছে না বিধায় বেলকনিতে গেলাম। রুহির